গুড ইভিনিং। আপনারা সবাই ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, ভেরি গুড। আলহামদুলিল্লাহ। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি, ক্লিয়ারলি শুনে। আপনি কেমন আছেন? আমি আছি, ভালো আছি। গুড। সো ডেটা সলিউশন 360 এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ফ্রি এক্সেলের যে ওয়েবিনার হচ্ছে। আমার নাম দেবাশিস নাগ। সো আমি স্ক্রিনটা একটু শেয়ার দিই আপনাদের জন্য। একটু আমাকে একটু অ্যালাউ করেন। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দাদা দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। সো আজকের ফ্রি ওয়েবিনার ইন এক্সেল ক্লাসটাতে আপনাদেরকে অ্যাগেইন ওয়েলকাম জানাচ্ছি। আমি দেবাশিস নাগ। মেইনলি যেটা কভার করব যেটা হচ্ছে আমরা আজকে টাইম সেভিং ফাংশনগুলি আমরা এগুলি নিয়ে আমরা দেখবো। মাইক অন আছে, কাইন্ডলি যদি মাইকটা অফ করেন। আচ্ছা, সর্বোচ্চ ইয়ে তো হচ্ছে 41। আচ্ছা, আমি নিজেই অফ করে দিয়েছি। কাইন্ডলি আপনাদের প্রত্যেকের মাইকটা অফ রাখবেন। আমি আপনাদের প্রশ্ন নিব বা কোনো কিছু প্রশ্ন থাকলে আমি আপনাদেরকে সুযোগ করে দিব আর কি। হ্যাঁ, তো প্রথমত আমাদের ক্লাসটা আগে আমরা প্রসিড করি, দেন আমি আপনাদের কাছে যাব। আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করবেন। এখানে হ্যান্ড রেজ করার অপশন আছে। আর আপনারা কাইন্ডলি আপনাদের কমেন্ট বক্সে মানে চ্যাট করার যে অপশনটা আছে সেখানে আপনার নাম, আপনার অকুপেশন, অর্থাৎ আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, বা আপনি যদি চাকরিজীবী হন তাহলে চাকরিজীবী, অথবা ব্যবসায়ী হলে ব্যবসায়ী লিখবেন। আর তার পাশাপাশি আপনি যেই প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের নামটাও কাইন্ডলি দিবেন। হ্যাঁ, সো দ্যাট পরবর্তীতে আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারবো, এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা সাথে দিয়ে দিবেন। হ্যাঁ, এই চারটা জিনিস। সো থ্যাংক ইউ। আমি আবার আমাদের প্রেজেন্টেশনে যাচ্ছি। আজকে আমরা যে জিনিসগুলি কভার করব সেটা হচ্ছে, আমরা সাধারণত এক্সেলে যখন কাজ করি আমরা আমাদের আপডেটেড যে ভার্সনগুলিতে, সেই ভার্সনগুলিতে আমাদের টাইম সেভিং এর কিছু ফাংশন আমাদের আছে, যেগুলি নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছি। তো প্রথমত যেটা হচ্ছে যে আমার একটা স্মল একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার এখানে আমি একজন ট্রেনার হিসেবে আছি, এবং আমার যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্সটা আছে, আই ওয়ার্কড ইন মেনি কোম্পানিজ। এর মধ্যে নাফকো গ্রুপ আছে, যেটা হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি। তারপরে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। আর ইয়াংন কর্পোরেশন, এটা ইপিজেড এর কোম্পানি। এবং ডলফিন কম্পিউটার্স, সেটা হচ্ছে একটা আইটি কোম্পানি। তো আমার জার্নিটা শুরু হয় হচ্ছে আইটি দিয়ে। I worked about 11 years in IT. Then I switched to HR. আমি 18 বছর HR এ কাজ করেছি। তারপরে আমি ডেটা সলিউশনের সাথে যুক্ত হই, এবং ডেটা সলিউশন 360 এর বিভিন্ন পার্টে আমার ইনভলভমেন্ট হয়ে যায়, এবং ডেটা অ্যানালাইসিস নিয়ে আমার এখন জার্নি। তো এখন আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে এবং মেইল অ্যাড্রেস দেওয়া আছে, লিঙ্কডইন সহ। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ওয়েবিনার যে পারপাস সেটা হচ্ছে, আমি যেটা আগেই বলেছি যে আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রোডাক্টিভিটি বুস্ট করার জন্য, এবং এটার মাধ্যমে কিভাবে আপনি টাইম সেভ করতে পারেন। তো আমরা প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই। আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমাদের এই ফাংশনের ভিতরে কিভাবে আমরা টাইম সেভিং এর পার্টটা কভার করছি।
প্রথমত এক্সেলের পার্টে যাই, যে এক্সেলের ডেটা এন্ট্রি কিছু কাজ আমরা করতে পারি, তাই না? এখন ডেটা এন্ট্রির যদি আমাদের এই ধরনের একটা শিট আমরা রেডি করতে চাই, যেখানে তার এমপ্লয়ি আইডি, নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, তারপর ডেট অফ জয়নিং, ডেট অফ বার্থ, এগুলি আসবে। হ্যাঁ, এই ডিটেলটা যদি আমরা চাই, আমরা কিছু ফর্মও ডেভেলপ করতে পারি। যেমন এই ফর্মটা ডেভেলপ করা আছে আমাদের এমপ্লয়ি মাস্টার ডেটাটাকে এন্ট্রি করার জন্য। তো আমরা যদি এখানে যে কোনো একটা আইডি দেই, লেটস সে আমি দিলাম 5, তারপরে আমাদের যে কোনো নাম, কারো নাম দিলাম, আমি যে কোনো একজনের নাম দিচ্ছি। তারপরে আমি ডিপার্টমেন্টের নামটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারি। ড্রপ ডাউন বলতে কি বোঝাচ্ছি, আমি একটা লিস্ট তৈরি করেছি, এই যে ডিপার্টমেন্টের নেমটা আছে, এই ডিপার্টমেন্টের নেমগুলির কাছ থেকে মানে নেম যেগুলি আছে সেখান থেকে আমি একটা ড্রপ ডাউন লিস্টে এগুলি নামগুলি নিয়ে আসছি। সো আমার এখানে টাইপ করা লাগছে না। তো আমি লেটসে আমি প্রোডাকশনে কাজ করছি, একইভাবে ডেজিগনেশনের জন্য এখানে একটা লিস্ট তৈরি করা আছে। এই লিস্ট তৈরি করা আছে, এই লিস্টটা থেকে আমরা এখান থেকে এই ডেজিগনেশনটা এখান থেকে নিয়ে আসতে পারি। লেটসে উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তারপর এখান থেকে ডেট অফ জয়নিং আমরা সিলেক্ট করে দিতে পারি। ধরেন এই মাসেরই 3 তারিখ উনি জয়েন করেছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেট অফ জয়নিংটাও নিয়ে আসতে পারি, বা 5 তারিখ, হোয়াট এভার, আমি নিয়ে আসছি ডেট। তারপর একইভাবে ডেট অফ বার্থ এখান থেকে নিয়ে আসি আমরা এখান থেকে আমরা ডেট অফ বার্থ তো আমরা সিলেক্ট করে নিয়ে আসতে পারি। লেটসে হ্যাঁ 2006 সালের মে মাসের 1 তারিখ জয়েন করেছে, মানে তার ডেট অফ বার্থ। তারপর জেন্ডার একইভাবে আমরা মেল ফিমেল সিলেক্ট করলাম, রিজিয়নটা সিলেক্ট করলাম, সব কিন্তু আমরা ড্রপ ডাউন মেনু থেকে নিয়ে আসতেছি। হ্যাঁ, তারপরে আমাদের ব্লাড গ্রুপ, একইভাবে ব্লাড গ্রুপগুলো এখানে দেওয়া আছে, আমরা ব্লাড গ্রুপ সিলেক্ট করলাম। তারপরে জব ক্যাটাগরি, মানে সে কি স্টাফ না ওয়ার্কার, আমি সেইভাবে আমি দিলাম। তারপরে তার গ্রস স্যালারিটা লেটসে এখানে আমি ইনপুট দিলাম। দেওয়ার পরে আমরা এখানে যখন তাকে সাবমিট দিচ্ছি, তখন দেখেন এই যে রেকর্ডটা একটু আগে আমি সেভ করলাম, এই রেকর্ডটা আমার এই যে এন্ট্রি যে ফাইলটা, সেখানে এটা আমার সেভ হয়ে যাবে। এই যে একটু আগে যে আক্তার হোসেনকে আমি এখানে নিয়ে আসছি, এখানে কিন্তু আমার অটোমেটিক্যালি এখানে ডেটাটা এন্ট্রি হয়ে গেছে। তার মানে কি, এই ডাটাটা যদি আমি ম্যানুয়ালি দিতে চাই, অনেক ভুলভ্রান্তি আসবে, আমার এফিসিয়েন্সির পার্ট আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার অটোমেটিক্যালি এখানে আমার ডেটাটা এখানে এন্ট্রি হয়ে যাবে, 1 বাই 1 আমি ডেটা এন্ট্রি করতে পারছি। তাহলে এখানে টাইম সেভিং এর বিষয় চলে আসছে। আমি এখান থেকে আমি কিভাবে দ্রুত কাজটা করতে পারছি, জাস্ট আমাকে কি ট্রেনিং দিতে হবে এখানে ডেটা এন্ট্রি পার্টে, সে যাতে স্কিলটা তার ভিতরে থাকে, যদি একটা মিনিমাম স্কিল থাকে, হি অর শি ক্যান ডু ইট। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল দেখালাম। তারপরে আমরা ম্যানুয়ালি যখন কাজ করি, এখানে আমরা সিরিয়াল নাম্বার দেই, এমপ্লয়ি নেম দেই, তারপরে সেক্ষেত্রে আমরা কি করি, আমরা সিরিয়াল নাম্বারটা এখানে ম্যানুয়ালি বসাই, 1 2 3 4 এইভাবে বসাই। তারপরে তার নামটা এখানে টাইপ করি, হ্যাঁ, ম্যানুয়ালি। কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে ডেটা এন্ট্রিটা আমরা ইচ্ছা করলে কিভাবে আনতে পারি দেখেন। ধরেন আপনি শুধুমাত্র 1 লিখলেন, 1 লেখার পরে এখান থেকে আমরা টান দিব, এখানে টেনে নিচের দিকে আনার পরে আমার একটা এখানে বক্স ওপেন হবে। আমি যখন এখানে ফিল সিরিজ দিব, অটোমেটিক্যালি দেখেন আমার ম্যানুয়ালি আর লিখতে হলো না, 1 2 3 4 5 6 চলে আসছে। তারপর আমি এখানে নামগুলি দিচ্ছি। এবার আমি যদি চাই এখানে এই সিরিয়াল নাম্বারটা আমি অটো দিব, যখন আমি এখানে লিখছি লেটস সে মিস্টার রহিম, তখন দেখেন অটোমেটিক্যালি আমার সিরিয়াল নাম্বারটা এখানে 6 নাম্বার চলে আসছে। ধরেন এমডি রুবেল, তখন অটোমেটিক্যালি আমার এই নামটা এখানে চলে আসছে। তাহলে এটার জন্য কিভাবে দেওয়া আছে, আমার এখানে ফর্মুলা ইউজ করা আছে, যে ইফ ফাংশনের সাথে ইজ ব্ল্যাঙ্ক যদি থাকে, সে ব্ল্যাঙ্ক টেবিলের সাথে একটা করে, যে +1, সে একটা করে এখানে এন্ট্রি দিয়ে আমাকে দেখাচ্ছে।
আচ্ছা, এবার আমরা আসি যে আমরা যখন দেখি যে আমার অপারেটর যখন কাজ করলো কোথাও না কোথাও ব্ল্যাঙ্ক সেল রেখে দিয়েছে, মানে এইখানে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে। এখন আমি এই জিনিসগুলিকে কত দ্রুত এগুলিকে রিমুভ করতে পারি? এটা রিমুভ করার জন্য আমরা যেটা করব, প্রথমত এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা যাব কোথায়? এখান থেকে কন্ট্রোল জি তে অথবা এখান থেকে গো টু তে যাব। কন্ট্রোল জি দিলেও আসবে অথবা গো টু সিলেক্ট করে নিতে পারি। গো টু সিলেক্ট করে আমরা এখানে যাব স্পেশালে। স্পেশালে দেখেন আপনি একটা অপশন পেয়ে যাবেন ব্ল্যাঙ্ক। যখন আমি ওকে দিব তখন এই যে ব্ল্যাঙ্কটা আমার সিলেক্ট হয়ে গেছে। তখন আমি যখন জাস্ট ডিলিটে ক্লিক করব, দেখেন আমার এখান থেকে ব্ল্যাঙ্ক সেলগুলি চলে গেল। এটা যদি আমরা ম্যানুয়ালি করতাম, আমরা কিভাবে করতাম? আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করতাম, সিলেক্ট করে ডিলিট চাপতাম, এভাবে আবার সিলেক্ট করতাম। তাহলে এই জিনিসটা আমরা অটোমেটিক্যালি যত রেকর্ড থাকে, আপনার এখানে যদি 10,000 ডেটা থাকে, 20,000 ডেটা থাকে, এই জিনিসটা সিলেক্টের পরে আমার অটোমেটিক্যালি আমি ব্ল্যাঙ্ক সেলগুলি প্রথম সিলেক্ট করব, তারপর এগুলি আমরা ডিলিট করতে পারবো। তাহলে আমরা দেখলাম কি কিভাবে আমরা ব্ল্যাঙ্ক সেল রিমুভ করতে পারি। তারপরে আমরা যাচ্ছি সুইচ অপশনে। সুইচ ফাংশনটা কি? ধরেন আপনার এখানে রেটিং দেওয়া আছে, আমাদের 3 ধরনের রেটিং আমরা নিয়ে আসছি এখানে। এক্সিলেন্ট 1 রিপ্রেজেন্ট করছে এক্সিলেন্ট, 2 রিপ্রেজেন্ট করছে গুড, আর এভারেজ রিপ্রেজেন্ট করছে 3। এখন যখন আমি এখানে 1 দিব, এটা অটোমেটিক্যালি যাতে এই এক্সিলেন্টটা নিয়ে আসে। হ্যাঁ, ধরেন আমি এখানে 1 এর জায়গায় 2 দিচ্ছি, তাহলে 2 এর জায়গায় যে গুডটা, সেই গুড এখানে আমার চলে আসছে। নিচের অংশে যদি আমি দেখি যে একদম লাস্টে যিনি আছেন ফারুক, তাকে আমি দিতে চাই এক্সিলেন্ট, তাহলে সেক্ষেত্রে 1 দিলে আমার এটা এক্সিলেন্ট হিসাবে আমার চলে আসবে। এটার জন্য আমরা কি ফাংশন ইউজ করছি? সুইচ ফাংশন। তাহলে দেখেন সুইচ ফাংশন প্রত্যেকটাতে দেওয়ার কারণে আমরা এই যে সুইচ যেই ফাংশনটা ইউজ করে আমরা খুব দ্রুত এই রেটিংটা আমরা ফিল আপ করতে পারবো। এইভাবে যখন আমি পরবর্তীতে আবার 3 দিব, দেখেন আমার এটা অটোমেটিক্যালি নাম এখানে দিয়ে আমি দিলাম লেটস সে রহিম উদ্দিন বা করিম হোয়াটএভার, তখন দেখেন তার রেটিংটা আমি অটোমেটিক্যালি এখানে দিন মানে এড করতে পারছি। তাহলে আমরা কি ফাংশন ইউজ করলাম? এখানে সুইচ ফাংশন ইউজ করে আমরা জিনিসটাকে খুব দ্রুত কাজটা করতে পারছি। এবং ভুলভ্রান্তি, অর্থাৎ আমাদের এখানে কোনো সময় দেখা যাবে গুড লিখতে গিয়ে আমরা ভুল করতে পারি, এভারেজ লিখতে গিয়ে ভুল করতে পারি, তাহলে আমরা এখান থেকে জিনিসটাকে সিলেক্ট করে আমরা এখানে এই জিনিসটা করতে পারছি। এবার আসেন আমরা সিকোয়েন্স ফাংশন ইউজটা কিভাবে কি করি, আমাদের কি মানে কি ইউজটা। ধরেন আপনি চাচ্ছেন এখানে একটা ডেটা এন্ট্রি করতে 4টা কলামে, যেখানে আমরা দিয়েছি 5টা হচ্ছে আমাদের রো আর 4টা হচ্ছে কলাম, আর এখানে 200 হচ্ছে আমার প্রতিটাতে শুরু, মানে শুরু যে ফিগারটা সেটা হবে 200, তারপরে আমার ইনক্রিমেন্টাল হচ্ছে 1000। এইভাবে আমরা সিকোয়েন্স ফাংশন ইউজ করলে দেখেন আমার জন্য কি হচ্ছে, আমার এখানে 5টা রো আর 4টা কলাম দিয়ে আমার একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন এটাকে যদি আমি চাই যে এখানে আমি এটাকে আমি জাস্ট অটোমেটিক্যালি দেখতে চাই, যখন আমি এখানে চেঞ্জটা আনবো, যেমন এখানে যদি আমি চেঞ্জ করি, লেটস আমি চাই যে না এটা 100 হোক, তাহলে এখন এই যে জিনিসটা এখানে আমি আবার ডিসপ্লে করছি অটোমেটিক্যালি, যাতে আমাকে এই অংশটাই আবার এখানে নিয়ে আসে। তাহলে এটার জন্য আবার কি ইউজ করছি? জাস্ট ইকুয়াল টু দিয়ে আমি এটাকে রেফারেন্সটা ফাইল সেল রেফারেন্সটা দেখিয়ে দিচ্ছি যে এটা কোথায় আছে, C2 তে আছে। তো যখন আমি এটা আবার টেনে দিচ্ছি, এখানে টেনে দিচ্ছি, আবার নিচে এইভাবে টেনে দিচ্ছি, তখন অটোমেটিক্যালি আমার রেকর্ডটা এখানে শো করছে। এটাকে যদি আমি চেঞ্জ করে দেই, লেটস সে আমি যদি এখন চাই যে আমি 6টা চাচ্ছি 6, তাহলে দেখেন অটোমেটিক্যালি আমার এখানেও জিনিসটা ইনক্লুড হয়ে গেছে। তাহলে আমরা কি ইউজ করছি? সিকোয়েন্স ফাংশন ইউজ করে আমরা খুব দ্রুত এই ধরনের একটা টেবিল তৈরি করতে পারছি। আমরা যদি ম্যানুয়ালি ডেটাটা এন্ট্রি করতাম, তাহলে আমাকে প্রত্যেকটার ক্ষেত্রে অটোমেটিক্যালি করাটা তো খুব ডিফিকাল্ট, আবার এখানে এড করতে করতে আমার অনেক সময় যেত। কিন্তু আমি জাস্ট এখানে ডিফাইন করে দিলেই অটোমেটিক্যালি আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। লুকআপ ফাংশন একটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি যখন কোনো একটা জিনিস খুঁজবো,
যে আমার এমপ্লয়ি নাম্বার 101 এর এগেইনস্টে তার ডিটেইলটা আমি খুঁজে এখানে নিয়ে আসতে চাই। এখানে উপরে টেবিল আছে আর নিচে আমি এই জিনিসটা আনতে চাই। সেই ক্ষেত্রে খুব দ্রুত আমি কাজটা করতে পারছি VLOOKUP এর মাধ্যমে। সেটা হচ্ছে যে এখানে যদি আমি এই ফাংশন ইউজ করি, অটোমেটিক্যালি আমার দেখেন আমি ইউজ করছি জিনিসটা, নিচেরটা আমি ডিলিট করে দেই, এই অংশটা ডিলিট করে দেই। তাহলে আমরা কি করছি, প্রথমত তাকে আমরা VLOOKUP কল করছি। VLOOKUP কল করে যখন আমি এখানে ক্লিক করব, আমার কি চাচ্ছে, লুকআপ ভ্যালু। আমি লুকআপ ভ্যালু কি করব, আমার 102 এর এগেইনস্ট এই ইনফরমেশনটা আমি নিয়ে আসবো। তারপরে কমা দিলে আমাকে বলছে টেবিল এরে। টেবিল এরে বলতে বোঝাচ্ছে এই যে টেবিলের যে টোটাল অংশটা আমাকে এটা সিলেক্ট করে দিতে বলছে। তাহলে আমি সিলেক্ট করলাম। এবার আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমি এই ফাংশনটা ইউজ করছি। কিভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিব আগে, ওপেনিং, তারপরে আমার টেবিলের কলামগুলি কোন কলাম থেকে নিয়ে আসবো একে একে লিখে দিব। ধরেন 2 হচ্ছে নেমের জন্য, এমপ্লয়ি নেম, তারপরে 3 হচ্ছে পরেরটা, তারপরে 4 হচ্ছে, এইভাবে আমার যে কলাম নাম্বারগুলি, শুধু কলাম নাম্বারগুলি আমার রিপ্রেজেন্ট যেটা করছে সিরিয়ালি, আমার 8টা কলাম আছে, এই 8টা কলাম আমি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন অটোমেটিক্যালি আমার এই ইনফরমেশনটা এখানে চলে আসছে। এখন যদি আমি শুধু কপি করে দেই এই জিনিসটা বা টেনে দেই, দেখেন আমি যদি এখানে শুধু টেনে দেই, এই দেখেন কতক্ষণ লাগলো আমার এই কাজটা করতে। আমি যদি এটা ম্যানুয়ালি খুঁজতে যাই, আবার এখানে ডেটা এন্ট্রি দিতে চাই, তাহলে আমার অনেক সময় লাগবে। কিন্তু আমরা কত দ্রুত এই VLOOKUP ফাংশন ইউজ করে আমরা এই কাজটা করতে পারছি। এবার আসি আমরা, নেক্সট হচ্ছে আমাদের ডুপ্লিকেট ভ্যালু। আমরা যখন কাজ করি তখন আমাদের ডুপ্লিকেট ভ্যালু ম্যানুয়ালি খুঁজতে হয়, যে কোথায় ডুপ্লিকেট আছে আমি খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমরা খুব সহজে যে ডুপ্লিকেট ভ্যালুটা বের করার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা যাব কোথায়, আমাদের কালার সহ জিনিসটাকে দেখতে পারি কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যখন আমি এখানে সিলেক্ট করব, দেখেন এখানে ডুপ্লিকেট ভ্যালু একটা অপশন আছে। এই ডুপ্লিকেট ভ্যালুর ভিতরে আমি ইচ্ছা করলে এই জিনিসটা যখন এই দেখেন অটোমেটিক্যালি একটা কালার হয়ে গেছে, তখন আমরা এখান থেকে ইচ্ছা করলে কালারও আমরা কাস্টম ফরম্যাটে গিয়ে কালার সিলেক্ট করতে পারি। আমরা ফিলে গিয়ে আমরা চাইলাম যে লেটসে এই কালারটা আমি চাই, সো দ্যাট আমি কালার ওয়াইজ জিনিসটা দেখতে পাবো। ওকে, এখন এই জিনিসটা যখন দেখলাম তখন আমার কি করতে হবে, কারেক্টিভ অ্যাকশন, যে আমার এটা 107 108, এটা হবে 109। আমি যেটা কারেক্টিভ অ্যাকশন 109 করে দিলাম, তখন এটা ডুপ্লিকেট কালার চলে গেল। আবার এখানে 114 115, দেন এটা হবে 116। তাহলে আমার কারেক্টিভ অ্যাকশনে আমি খুব দ্রুত আমি চলে গেছি। এখন আমরা যখন ডুপ্লিকেট ভ্যালু দেখলাম, এখন ব্ল্যাঙ্ক রেকর্ডের ক্ষেত্রে একটা কথা আসে। অনেক সময় দেখা যায় যে আমার এখানে খালি চোখে রেকর্ডটা মনে হচ্ছে ব্ল্যাঙ্ক, কিন্তু আমি যদি এখানে একটা স্পেস দেই তখন দেখা যাবে যে এটাকে আসলে ব্ল্যাঙ্ক হিসাবে সে মানে ট্রিট করবে না। কিভাবে, আমি এটা এখানে দেখাই, এই যে দেখেন আমি এখানে ফর্মুলা ইউজ করেছি, এখানে খালি চোখে মনে হচ্ছে এটা ব্ল্যাঙ্ক, কিন্তু কম্পিউটারে যখন আমি কোনো স্পেস বার দিয়ে কিছু দেই তখন কিন্তু এটাকে ইমেজ হিসাবে নেয়, এটাকে ফুললি ব্ল্যাঙ্ক হিসাবে ট্রিট করে না। এটাকে যদি আমি বের করতে চাই, এটার জন্য একটা ফাংশন আছে ইজ ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমরা ই ফাংশন ইউজ করে ইজ ব্ল্যাঙ্কের মাধ্যমে আমরা একটা কমেন্ট এখানে দিয়ে দিয়েছি যে আমি দেখতে চাই যদি এটা অ্যাবসলিউটলি ব্ল্যাঙ্ক হয় তাহলে তুমি আমাকে এটাকে ইয়েস দেখাও, আর যদি না হয় তাহলে আমাকে নো দেখাও। তাহলে এখানে যেহেতু রেকর্ড আছে প্রত্যেকটাতে নো দেখাচ্ছে, আর যেখানে দেখেন এই ডিফারেন্সটা, এটা যদি আমি কালার করি, এই অংশটা অন্য কালার করছি, এটা আর এটা এখানে দেখাচ্ছে ব্ল্যাঙ্ক, মানে আমি দেখছি আপাতত ব্ল্যাঙ্ক, কিন্তু আমার সিস্টেম আমাকে চেক করে বলছে না এটা ব্ল্যাঙ্ক না। কারণ কি, আমি যদি এটা এখান থেকে কোন একটা জিনিস কপি করে এখানে দিয়ে দেই তাহলে আমাকে দেখাচ্ছে ইয়েস, তার মানে এটাও ব্ল্যাঙ্ক কলাম
কিন্তু এটা আবার ব্ল্যাঙ্ক কলাম না, ব্ল্যাঙ্ক সেল না। তাহলে আমি যদি আবার কপি করে কন্ট্রোল সি দিয়ে এখানে যদি পেস্ট করে দেই, তাহলে দেখেন এখন বলছে ইয়েস, আমার সেলটা ব্ল্যাঙ্ক। তো এইভাবে আমরা ব্ল্যাঙ্ক রেকর্ডগুলিকে ট্র্যাক করতে পারি, যেটা অ্যাবসলিউটলি ব্ল্যাঙ্ক। তো এইভাবে আমরা তখন আমরা ডেটাটা এন্ট্রি দিয়ে আমাদের ব্ল্যাঙ্ক রেকর্ডে আমাদের রেকর্ডটাকে আমরা ফিল করতে পারি। এবার আসছে আমাদের টেক্সট স্প্লিট। টেক্সট স্প্লিট কেন? আমরা মাঝে মাঝে আমাদেরকে, ধরেন আমার বস বললো যে আমার এমপ্লয়ি নেমটা আছে, এই এমপ্লয়ি নেমটাকে আমাকে ভাগ করে দিতে, অর্থাৎ রাজীব মিয়া দুইটা ভাগে, ফার্স্ট নেম লাস্ট নেম, অথবা জীবন কুমার ঘোষ, এটাকে আমাদের তিনটা ভাগে ভাগ করে দাও। হ্যাঁ, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এটা করার জন্য একদম সহজ একটা বুদ্ধি হচ্ছে যে আমরা টেক্সট স্প্লিট ইউজ করব। টেক্সট স্প্লিট ইউজ করলে আমরা এখান থেকে এই জিনিসটা খুব সহজে এটাকে আমরা আলাদা করতে পারবো। এটা আমি রিমুভ করে দেই। কিভাবে করছি দেখেন, আমরা ইউজ করছি কি টেক্সট স্প্লিট। টেক্সট স্প্লিট দিয়ে আমাকে আগে প্রথমত টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, কোনটাকে আমি স্প্লিট করতে চাচ্ছি। তারপর হচ্ছে ডেলিমিটার। ডেলিমিটার বলতে বোঝানো হয় যে এটাকে কি দিয়ে আমি ভাগ করব, মানে স্পেস থাকবে না ড্যাশ থাকবে, কি থাকবে। যেমন ডেটের ক্ষেত্রে আমি ড্যাশ ইউজ করব। তারপরে যখন আসবে যে আমার এটা, আমার এমটি সেল যেটা আছে, এটাকে আমি ইয়া করব কিনা, ইগনোর করব কিনা। হ্যাঁ, তো ঠিক আছে, এটা আমি ইগনোর করার জন্য এখানে কি অপশন, আমরা যখন এখানে দিব, আমরা এটাকে এমটি সেলটাকে ইগনোর করছি। দেন ট্রু ফলস, যে আমরা ইনক্লুডিং যে এমটি সেল এটাকে আমরা নিয়ে আসতে যাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন এখানে আমার দেখাচ্ছে রাজীব মিয়া, যে আমার এখানে আমি রাজীব মিয়াকে দুই ভাগে ভাগ করে ফেললাম। এবার আমি জাস্ট টেনে দিলেই হবে। দেখেন কত দ্রুত আমার এই কাজটা, যত রেকর্ড থাকুক অটোমেটিক্যালি আমার এটা 3 ভাগে হোক 4 ভাগে হোক করে দিবে। যদি কোথাও 4টা ভাগ থাকে, ধরেন এখানে আমার রাজীব হোসেনের সাথে আরো একটা আছে, যে লেটস সে টুটুল, তাহলে দেখেন অটোমেটিক্যালি সে আমাকে 4টা ভাগে ভাগ করে দিল। হ্যাঁ, তাহলে আমার সূত্রটা এখানে খুব দ্রুত কাজ করে আমাকে ভাগ করে দিচ্ছে। এবার হচ্ছে উল্টা। এবার আমি এটাকে যদি রিভার্স চিন্তা করি, টেক্সট জয়েন, মানে আমি এখন জয়েন করব। এখন আগে ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম তিনটা আছে ছিল। হ্যাঁ, ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম, দেখেন 3টা কলাম আছে এখানে, এই 3টা কলাম, এই 3টা কলামকে আমি একসাথে করব। একসাথে করব কিভাবে? টেক্সট জয়েন দিয়ে। ঠিক একইভাবে আমরা প্রথমত হচ্ছে আমরা কি চাচ্ছি, জয়েন করার ক্ষেত্রে স্পেস ইউজ করব না ড্যাশ ইউজ করব, এবং তারপর হচ্ছে ফলস, মানে এটাকে আমি মাঝখানের অংশটাকে যে স্পেস, আর যদি কোনো ব্ল্যাঙ্ক রেকর্ড থাকে সেটা ডিলিট করে দিবে। তারপরে আমি চাচ্ছি যে এটাকে কি, আমি সেলগুলি দেখাই দিচ্ছি, B2 C2 D3 এগুলি সব দেখিয়ে দিচ্ছি। তাহলে অটোমেটিক্যালি আমি টেক্সট জয়েনও আমি করতে পারছি। এবার আসেন আমরা ফ্ল্যাশ ফিল অপশন দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যানাদার অপশন, যে আমি দেখেন কতভাবে করতে পারছি জিনিসগুলি। এখন আমি ধরেন আমি যে রাজীব মিয়া, জীবন কুমার, এগুলি সব এটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। কিভাবে? এই যে দেখেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এই 3টা ভাগে আমার ইনফরমেশনটা ভাগ হয়ে আসবে। তাহলে আমরা কিভাবে করব দেখেন, এটাকে আমি রিমুভ করে দেই। তাহলে আমরা এখানে লিখছি রাজীব, খেয়াল করেন। তারপরে দিচ্ছি জীবন। এই যে জীবন লেখার লেখার সাথে সাথে দেখেন আমার অটোমেটিক্যালি কিন্তু ফার্স্ট নেমটা এখানে চলে আসছে। এবার আমরা লাস্ট নেম লিখছি, কি লিখছি? মিয়া। তারপরে দিচ্ছি ঘোষ। এই দেখেন জিও লেখার সাথে সাথে সে এটা নিয়ে আসছে। তাহলে আমার ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেল। এবার হচ্ছে মিডল নেম। মিডল নেমের জন্য আমরা যেটা করব, যেখানে মিডল নেমটা পাওয়া যায় মানে আছে, সেখানে লেখাটাকে লিখবো। ধরেন রাজীব মিয়ার মাঝখানে তো মিডল নেম নেই, হ্যাঁ, জীবন কুমার ঘোষ এখানে আছে, তাহলে আমরা এখানে লিখছি কুমার। লিখে উপরে খালি জায়গায় আমি দিব কন্ট্রোল ই। এখন আমি যখন কন্ট্রোল ই দিলাম, দেখেন যে ফার্স্ট নেমটাকে এখানে নিয়ে আসছে। আমরা তো এটা আসলে রং,
এটাকে রিমুভ করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য আমরা কি করব, শিফট এস্ট্রিক দিব। দিলে দেখেন আমার যেসব জায়গায় আমার মিডল নেম ছিল না সেই সব জায়গার মিডল নেম গুলি আউট হয়ে গেল। এবার আমি এটাকে ম্যানুয়ালি অফ করে দিই, সরি আমার ম্যানুয়ালি এটাকে সিলেক্ট করতে হবে কিভাবে, ধরেন আমার এখানে এইটা 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 এইভাবে আমরা রিমুভ করে দিচ্ছি। তাহলে আমাদের কত দ্রুত আমরা এখান থেকে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম এটাকে আলাদা করতে পারছি। দিস ইজ অ্যানাদার ওয়ে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যাই আমরা যে আমরা কলাম শিফট। ধরেন আমরা এখানে যদি একটা কলামকে এখান থেকে শিফট করতে চাই, আমরা কি করি, এখানে কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এটাকে শিফট করে ফেলি। যদি শুধু কপি করতে চাই আমরা কি করি, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাই তাহলে আমরা কি করি, কন্ট্রোল সি দিলাম শুধু কপি, আবার এখানে নিয়ে যাওয়ার জন্য এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি। তাহলে আমরা একটা ম্যানুয়ালি কাজ করি। যদি আমার এখানে 10টা 12টা 15টা কলাম থাকে, এটাকে যদি আমি একসাথে সর্টিংটা করতে চাই, ধরেন নিচে যে জিনিসটা আছে, সরি আমার এখানে একটা অর্ডার আমি ফিক্স করে যাচ্ছি, ধরেন উপরে যেভাবে আছে এইভাবেই নিচে ডেটাটা আছে, কিন্তু আমি চাচ্ছি 1 নাম্বার কলামে আসুক এমপ্লয়ি আইডি, 2 নম্বরে নেম আসুক, 4 নম্বরে আসুক হচ্ছে 3 নম্বরে আসুক গ্রস স্যালারি। এইভাবে আমি একটা অর্ডার সিলেক্ট করেছি। করার পরে আমি খুব সহজে কাজটা করতে পারছি কি দিয়ে, সর্ট অপশন ইউজ করে। তাহলে আমরা এখানে আগে সিলেক্ট করি উপরে নাম্বারিং সহ, পরে আমরা সর্টে যাই, ডেটার আন্ডারে হচ্ছে সর্ট। সর্টে গিয়ে আমরা অপশনে যাই। অপশনে গিয়ে দেখেন এখানে 2টা অপশন পাবেন, আপনারা নিচের অপশনটা ইউজ করবেন। হ্যাঁ, নিচে সর্ট লেফট টু রাইট দিয়ে ওকে। তারপর আমরা দিব কি, এখান থেকে আমরা সর্ট বাই কি, এখানে যেটা আমাদের রো নাম্বার আছে, রো নাম্বার কত, প্রথমটা 17, এই যে দেখেন এখানে আছে 17, তাহলে 17টা সিলেক্ট করব, আর লার্জেস্ট টু স্মলেস্ট না ইউজ করব স্মলেস্ট টু লার্জেস্ট দিয়ে ওকে। তাহলে দেখেন অটোমেটিক্যালি আমার এই রেকর্ডটা আমার সর্টিং করার ফলে আমি পুরা কলামের অংশটাকে আমরা এইভাবে নিয়ে আসতে পারছি। তাহলে খুব দ্রুত আমরা কিন্তু কলামকে এইভাবে শিফট করতে পারছি। তারপরে যেটা আসে যে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করা। দেখেন আমার এখানে উপর একটা ডেটা আছে, এই ডেটাটাকে আমরা ম্যানুয়ালি আমরা সাম করতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা যখন এটাকে টেবিল ফর্মে ইউজ করি, টেবিল ফর্ম বলতে কি বুঝাই, ধরেন আপনি এই যে নরমাল ফর্মটা, এটা টেবুলার ফর্মে না, এটা নরমালি আমরা এইভাবে হেডিং দিয়ে ইনফরমেশনটা এখানে দিলাম। কিন্তু আমরা যদি এটাকে টেবিল ফর্মে করতে চাই আমরা কি করব, ধরেন কন্ট্রোল সি দিয়ে আমরা এটা নিচে নামিয়ে আনলাম, কন্ট্রোল ভি, দেন আমরা এখান থেকে ইনসার্টে গিয়ে আমরা টেবিল সিলেক্ট করলাম, টেবিল। তখন অটোমেটিক্যালি দেখেন লেখা আসবে মাই টেবিল হ্যাজ হেডার। তো এটাকে যখন আমি ওকে করব তখন এই হেডার অনুযায়ী আমার টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন একটা বেনিফিটের কথা দেখাই, ধরেন আমি এখানে একটা আমার কলাম আছে যেটার মধ্যে ক্যালকুলেশন করা যায়, তো এখান থেকে যখন আমরা এখানে সামে ক্লিক করলাম তখন দেখেন অটোমেটিক্যালি আমার এখানে সামটা হয়ে গেল। আরো কি বেনিফিট দেখেন, এখানে ড্রপ ডাউনে দেখেন আমি চাইলে এটার এভারেজ ফিগার বের করতে পারি, এভারেজ স্যালারি কত, এটার ম্যাক্সিমাম স্যালারি কত, তারপরে মিনিমাম স্যালারি কত, এইভাবে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করতে পারছি। তাহলে এটা কি গেল, হ্যাঁ কিছু মাইন্ড করব না। ওকে ওকে, হ্যালো, আচ্ছা কাইন্ডলি মাইকটা অফ রাখবেন। হ্যাঁ, সো আমি যেটা দেখাচ্ছি যে আমরা একটু আগে দেখলাম যে আমরা যখন আমরা টেবুলার ফর্মে যাই তখন আমাদের এই অ্যাডভান্টেজটা আমরা পাচ্ছি। এখন আমরা চাচ্ছি ডাইনামিক্যালি আমাদের এই যে স্যালারির ফিগারগুলি ডিপার্টমেন্ট ওয়াইজ, অ্যানাদার ওয়ান হচ্ছে ডেজিগনেশন ওয়াইজ বের করার জন্য আমরা কি করব, এখানে
প্রথমত ডিপার্টমেন্টের সাথে এখানে ডেজিনেশন গুলি আমরা সিলেক্ট করব কিভাবে। ধরেন আমার এখানে 3টা ডেজিনেশন আছে, ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্টের অ্যাডমিনে যারা কাজ করে তাদের টোটাল স্যালারিটা চাই। তো যে আমি অ্যাডমিন সিলেক্ট করলাম, দেখেন অ্যাডমিনের গুলি হাইলাইট হয়ে গেছে। তারপর আমি আবার যখন সিলেক্ট করছি প্রোডাকশন, এই প্রোডাকশনে যারা আছে তাদেরগুলি হাইলাইট হয়ে গেছে এবং তাদের টোটাল স্যালারিটা এখানে আসছে। আমরা এখানে প্রুফ করি কিভাবে, দেখেন আমি যদি এখান থেকে আমরা সিলেক্ট করি যে ডিপার্টমেন্ট হচ্ছে কি প্রোডাকশন, আমরা প্রোডাকশন সিলেক্ট করলাম, দেন ওকে, দেখেন আমার 133 এখানে 133। এটা আমরা যখন এটাকে আমরা রিমুভ করে দেই, ক্লিয়ার করে দেই, তখন এটা আবার আগের ফর্মে চলে আসলো। একইভাবে আমরা যদি এটাকে ডেজিগনেশন ওয়াইজ দেখি যে শুধু অফিসার যারা আছে তাদের স্যালারিটা কত, তাহলে অফিসার একজন আছে, এই একজনের স্যালারি এখানে দেখাচ্ছে। অফিসার ছাড়া যদি আমরা যদি দেখি যে ম্যানেজার কতজন আছে, ম্যানেজার এই যে টোটাল ম্যানেজার এখানে 3 জন আছে, এই 3 জনের টোটাল স্যালারিটা এখানে আছে। তাহলে এখন এটা আমরা করবোটা কিভাবে? আমরা করার জন্য এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যখন এখানে সিলেক্ট করছি কোথায়, এখানে ক্যালকুলেশনটা আমরা নিয়ে আসবো। আমরা নিয়ে আসছি সাম ইফ ফাংশনকে। সাম ইফ ফাংশনে আমরা খুব সহজেই এই জিনিসটা আমরা বের করতে পারছি। তাহলে আমি এটা নিচে আমি একটা কালার দিয়ে আমি এই জিনিসটা একটু দেখাচ্ছি যে এটা কিভাবে আমরা করতে পারি। আচ্ছা, তাহলে প্রথমত আমরা কি করব, আমরা কি কল করছি, আমরা সাম ইফ ফাংশনকে কল করছি। আমরা ইকুয়াল টু দিয়ে আমরা লিখছি সাম ইফ। সাম ইফ দিয়ে আমরা প্রথমত কি বলছে, আমাকে রেঞ্জ সিলেক্ট করতে বলছে, কিসের, ক্রাইটেরিয়া। আমাদের ক্রাইটেরিয়া কি, ডিপার্টমেন্ট ওয়াইজ বের করা। তাহলে এটার রেঞ্জটা কোথায় পাবো আমরা, ডিপার্টমেন্টে। তাহলে আমরা ডিপার্টমেন্টে রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি, শিফট কন্ট্রোল ডাউন এরো। তাহলে আমরা অটোমেটিক্যালি জিনিসটা দ্রুত সিলেক্ট করা হয়ে গেল। তারপরে আমরা এবার বলছে ক্রাইটেরিয়া সিলেক্ট করো। আমার ক্রাইটেরিয়া কি, প্রোডাকশন। তারপরে কমা দিয়ে আমরা এবার সিলেক্ট করব কি, যে আমাদের এবার বলছে কি আমাকে দেওয়ার জন্য সাম রেঞ্জ। আমরা সাম রেঞ্জ বলতে কি বোঝাচ্ছি, যে গ্রস স্যালারি যেটা আছে সেই টোটাল সাম। তাহলে এখান থেকে এখন নিচে নামিয়ে এনে শিফট কন্ট্রোল ডাউন এরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন এই যে আমার এখানে আমার যে ফিগারটা এখানে শো করছে, আমরা এটা ব্ল্যাক কালারই করে দিই। তাহলে দেখেন আমি যদি বোল্ড করি, সেম ফিগার। তাহলে আমরা খুব সহজে সাম ফাংশন সাম ইফ ইউজ করে আমরা এখান থেকে টোটাল স্যালারিটা ডাইনামিক্যালি, অর্থাৎ আমি তো ডাইনামিক্যালি আমি সিলেক্ট করব হচ্ছে এখান থেকে প্রোডাকশন সিলেক্ট করলে প্রোডাকশনটা আসবে, এখান থেকে অ্যাডমিন সিলেক্ট করলে অ্যাডমিনের স্যালারিটা আসবে। একইভাবে আমরা এখানে সাম ইফস ইউজ করতে পারি। কেন, যদি দুইটা ক্রাইটেরিয়া চাই তাহলে সেক্ষেত্রে আমরা সাম ইফস ইউজ করতে পারি। এইটা একই জিনিস, একটা ক্রাইটেরিয়া থাকুক আর দুইটা ক্রাইটেরিয়া থাকুক, সাম ইফস ইউজ করলে ওইটা আমরা ওইভাবে একই ক্যালকুলেশনে আমরা ফিগার বের করতে পারবো। তাহলে দেখেন আমরা এখানে আবার আমি কালার দিচ্ছি কিভাবে আমরা বের করতে পারি। সাম ইফস আমরা ইউজ করছি ইকুয়াল টু দিয়ে সাম ইফস। তাহলে সাম ইফস আসলো। এবার আমরা সিলেক্ট করছি কি, আমাদেরকে সাম ইফস এর ক্ষেত্রে উল্টা আগে চাই। দেখেন এখানে ক্লিক করার পরে দেখাচ্ছে কি সাম রেঞ্জ। তো সাম রেঞ্জ কোনটা, গ্রস স্যালারির নিচে যেটা আছে এই টোটাল অ্যামাউন্টটা আমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে। তাহলে আমার সিলেকশন প্রথম হয়ে গেল রেঞ্জ। এবার বলছে ক্রাইটেরিয়া 1। ক্রাইটেরিয়া 1টা কি, ক্রাইটেরিয়া 1 হচ্ছে আমার প্রথমত যে ক্রাইটেরিয়া 1 এর রেঞ্জ। আমার এখানে ডেজিগনেশন, ডেজিগনেশন কোথায় আছে, এই জায়গায়। এখানে আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি, শিফট কন্ট্রোল ডাউন এরো শর্টকাট। তারপর হচ্ছে আমরা ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করে দিচ্ছি ম্যানেজার দিয়ে কমা দিয়ে, তারপর আমরা আর ক্রাইটেরিয়া আমরা চাচ্ছি না, দেন ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন আমরা এখানে খুব সহজেই ডাইনামিক্যালি আমরা এখানে সামেশন বের করতে পারছি। এবার আসেন আমরা পিভট টেবিল নিয়ে কাজ করি। কেন পিভট টেবিল নিয়ে কাজ করব, ধরেন আমাদের এখানে একটা ডেটা আছে, এই ডেটাটাকে আমরা রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে
খুব দ্রুত যে কাজটা করতে পারি, কেউ যদি বলে যে আমাকে জোন ওয়াইজ স্যালারিটা আমাকে বের করে দাও, তাইলে দেখেন আমরা যখনই এটাকে সিলেক্ট করছি প্রথমে ডেটাটা সিলেক্ট করার পরে এই যে নিচে একটা অপশন আসবে এখানে ক্লিক করবেন, তারপরে পেয়ে যাবেন টেবিল ফর্মে, টেবিল সিলেক্ট করবেন। টেবিল সিলেক্ট করলে দেখবেন এখানে পিভট টেবিল তৈরি হয়ে যায়। এই দেখেন পিভট টেবিলের ভিতরে দেখেন অটোমেটিক্যালি কি দেখাচ্ছে, আমাকে রো ওয়াইজ, আমাকে জোন ওয়াইজ তার সামেশন মানে টোটাল স্যালারিটা আমাকে ব্রেকডাউন করে দেখাচ্ছে সাব টোটাল দিয়ে। হ্যাঁ, তো এটা যদি আমরা চাই, যেটাকে আমরা কোথাও নিয়ে যেতে চাই, জাস্ট এই টেবিলটার এখানে ক্লিক করলে এই যে দেখেন আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আরেকটা মজার ব্যাপার হলো যে এখান থেকে যদি চাই আমি গ্রাফিক্যালি এখান থেকে শো করব, তাহলে আমরা এই যে পিভট চার্ট অপশনটা এখানে ক্লিক করলে তখন আমার জন্য পিভট চার্টগুলি এখানে অপশনগুলি চলে আসলো। এখান থেকে আমরা পিভট চার্টের মাধ্যমে গ্রাফিক্যালি জিনিসটাকে প্রেজেন্ট করতে পারছি। তো এখন ধরেন আপনার যদি কোনো ডেটা এখানে চেঞ্জ হয়, ডেটাটা যদি চেঞ্জ হয় তখন কিন্তু অটোমেটিক্যালি এটা আপনার এখানে আমরা রিফ্রেশ করলে এই চেঞ্জের ডেটাটা আমরা এখানে পেয়ে যাব। ধরেন আমি এখান থেকে আমাদের যে ডেটাটা ছিল পিভট টেবিলে, ডেটাটা আমরা চেঞ্জ করছি। ধরেন আমাদের এখানে কোন একটা ডিপার্টমেন্ট, ধরেন এই যে সি জোনের কারো স্যালারি টার্গেট ছিল আপনার ধরেন 60,000, এটা 160 করে দিচ্ছি। তাহলে আমরা চেঞ্জটা করেছি কোথায়, সি জোনে। হ্যাঁ, আর এখানে সে অ্যাচিভ করেছে ধরেন লেটস সে 150। তো যেই ডেটাটা আমি চেঞ্জ করলাম, আর আমরা যখন পিভট টেবিলে যাচ্ছি, হ্যাঁ খেয়াল করেন সি জোনের ডেটাটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা ডেটা থেকে আমরা রিফ্রেশ করছি, রিফ্রেশ অল, এই যে দেখেন 233 হয়ে গেছে এবং অটোমেটিক্যালি আমার সি জোনের যে তার ইয়েটা সেটাও কিন্তু আমার এখানে চলে আসছে, অটোমেটিক্যালি আমার চার্টও চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, তার মানে আমরা যখন এখানে পিভট টেবিলে মাধ্যমে জিনিসটা কাজ করছি এবং ডেটার সাথে লিংক আছে, তখন আমরা যদি অরিজিনাল ডেটা আমাদের চেঞ্জ হয় তাহলে অটোমেটিক্যালি আমার এখানেও ডেটাটা রিফ্রেশ হয়ে যাবে। এখন যদি চান যে আমাদের এখানে কিছু ফিল্টার অপশন ইউজ করার জন্য, আমি এটা পরের শীটে দেখিয়েছি। তো দেখেন আমাদের এই একই ডেটা আমরা সেলস এর টার্গেটের সাথে সেলস নিয়ে আসছি, পাশাপাশি ইয়াতে দেখাচ্ছি। আমরা যদি চাই যেখানে যেই অপশনগুলি আছে আমরা ফিল্টার করে করে দেখতে চাই, ফিল্টার কিরকম, শুধু ম্যানেজারদের স্যালারি, ম্যানেজারদের যেই সেলস অ্যামাউন্ট আছে, টার্গেট আছে, হ্যাঁ টার্গেট এবং সেলস অ্যামাউন্ট আছে, এটা দেখতে চাই। তো এটাকে যদি আমি এখানে আনি, দেখেন যে দেখেন আমি ম্যানেজার সিলেক্ট করছি, শুধু ম্যানেজারের ডেটাটা চেঞ্জ হয়ে গেল। আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিলেক্ট করছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেটাটা সিলেক্ট হয়ে গেল। অফিসার আসছে, অফিসার ডেটাটা সিলেক্ট হয়ে গেল। এইটা কেন আমরা ইউজ করি হচ্ছে যে আমরা যখন ড্যাশবোর্ড তৈরি করব, তখন আমরা এই ড্যাশবোর্ডে আমরা ম্যানুয়ালি আমরা ফিল্টারিং না করে আমরা অটোমেটিক্যালি এই স্লাইজারের মাধ্যমে, এটাকে বলে স্লাইজারের মাধ্যমে আমরা এই জিনিসটা বের করতে পারবো। তাহলে খুব সহজে আমরা এই জিনিসটা এখান থেকে আমরা বের করতে পারছি। তো এটা আমাদের খুবই এফেক্টিভ। ধরেন আপনি যখন কাজ করবেন, আপনাকে যখন রিপোর্ট দিবে, আপনারা চাইলে এই টেবিলটার মাধ্যমে, এই পিভট টেবিলের মাধ্যমে, পিভট টেবিলের যে ফিল্ডগুলি, এই ডেটার যে ফিল্ডগুলি সব কিন্তু এখানে আছে। তাহলে আমরা চাইলে এখান থেকে রিপোর্ট তৈরি করতে পারবো। তারপরে আমরা আমাদের যে প্রজেক্টগুলি আমরা যখন করি, হ্যাঁ এই প্রজেক্টগুলি হাউ ইট লুকস, এই যে দেখেন আমাদের ব্যাক এন্ডে একটা ডেটাবেজ আছে। এই ডেটাবেজগুলি দেখেন কত ডেটা, অ্যাবাউট 10,000 ডেটা, অ্যাবাউট 10,000 ডেটা। এই ডেটাটাকে যখন আমরা গ্রাফিক্যালি বিভিন্নভাবে আমাদেরকে রিপোর্ট তৈরি করতে বলে, আমরা এই ধরনের রিপোর্ট কেপিআই এর মাধ্যমে, বিভিন্ন ধরনের কেপিআই তৈরির মাধ্যমে এই ডেটাগুলি আমরা এখানে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে এটা যখন আমাদের ডেটা ব্যাকএন্ডে থাকবে, এই ডেটাটা যখন চেঞ্জ হবে অটোমেটিক্যালি এটা রিফ্রেশ করলে আমাদের ডেটাটা সেইভাবে শো হবে।
তাহলে দেখছেন যে আমরা খুব সহজে যখন আমাদের এই এই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই জিনিসগুলি জানি বা জানবো, তখন অটোমেটিক্যালি আমরা এই ড্যাশবোর্ড পর্যন্ত আমরা জিনিসটাকে নিয়ে যেতে পারবো। এখন স্টেপ বাই স্টেপ আমরা শিখে এই ড্যাশবোর্ড তৈরি করতে পারবো। এবার আপনাদের কাছে যাই, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলেন, আহমেদ ফারহান বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেনটা মেইনলি ছিল ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে। ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য কি আমার এক্সেল বেটার নাকি আমি কোনো বিআই টুলস যেমন পাওয়ার বিআই মাইক্রোসফটে যেটা আছে আমরা সেটা ইউজ করা বেটার? কারণ পিভট টেবিলে অনেক সময় দেখেছি যে ডেটা ফিল্টারেশনের সময় ডেটা ফিল্টারের সময় ডেট মান্থ ইয়ার এটা এই ক্ষেত্রে অনেক সময় একটু সমস্যা হয় আমার পার্সোনালি যদি বলি। তো আমার কি এখানে এক্সেলটা মাস্টারি করা বেটার নাকি আমার এক্সেলটা বেসিকটা নিয়ে বা ইন্টারমিডিয়েট স্কিলটা নিয়ে তারপরে আমি বিজনেস ইন্টেলিজেন্স টুলস যেমন পাওয়ার বিআই তে শিফট করাটা বেটার হবে? আচ্ছা, এক্সেলটাও হচ্ছে আপনার মাইক্রোসফটের প্রোডাক্ট, তারপরে আপনার পাওয়ার বিআই হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট। এখন পাওয়ার বিআই বেটার তো অবশ্যই, কারণ হচ্ছে যে আপনার এখানে ফ্যাসিলিটিস আমরা যদি দেখি, তার টুলস, এটা হচ্ছে একটা বিআই টুলস, বিজনেস টুলস, কিন্তু পাওয়ার বিআই কিন্তু সে নিজে ডেটা এন্ট্রি করার কোনো স্কোপ নাই। আমাকে ডেটা এন্ট্রিটা করতে হচ্ছে এক্সেলে, এক্সেল থেকে আমরা পরবর্তীতে এটাকে মানে এক্সেলের ডেটাটাকে আমরা পাওয়ার বিআই তে নিয়ে যেতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা প্রসেস আছে, সেক্ষেত্রে আমরা এক্সেলটা জানা থাকলে যেটা হবে যে এক্সেলের যে আমাদের কারিকুলামের ভিতরে কিন্তু অনেক কিছু আমরা কভার করে ফেলি, সো দ্যাট পাওয়ার বিআই গেলে আপনাদের জন্য সহজ হবে। এখন ইয়েস, এটা ভিজুয়ালাইজেশন পার্টে পাওয়ার বিআই বেটার দেন এক্সেল, কিন্তু ইট ডাজন্ট মিন যে আপনার মানে স্মল কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপনি এক্সেল দিয়ে আপনি করতে পারবেন না। এক্সেল ইটসেলফ অনেক ফ্যাসিলিটিস আছে, সুতরাং এটা দিয়ে আমি একটু আগে যে ড্যাশবোর্ডটা দেখিয়েছি সেখানে সেটা কিন্তু আমরা অ্যাবসলিউটলি এক্সেল দিয়েই করা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আরেকটা কোশ্চেন ছিল, বলেন। যদি কেউ ডেটা সেক্টরে যেতে চায় যেমন ডেটা ইঞ্জিনিয়ারিং বা ডেটা অ্যানালিস্ট যদি কেউ যেতে চায় তাহলে তার মানে রোড ম্যাপটা কেমন হতে পারে স্যার, যদি একটু গাইড করতেন? আচ্ছা, তাহলে আমাদের যে লং কোর্স গুলি আছে, হ্যাঁ, ধরেন আমরা প্রথম শুরু করছি হচ্ছে আমাদের এক্সেল দিয়ে, তারপরে যাচ্ছি আমরা পাওয়ার বিআই তে, তারপরে আমরা নিয়ে যাচ্ছি পাইথনে, তারপরে নিচ্ছি এসকিউএল এ, এইভাবে মেশিন লার্নিং এর পার্ট সহ তাকে আমরা এই রোড ম্যাপটা দেখিয়ে দিচ্ছি, সো দ্যাট প্রত্যেকে কিন্তু তার প্র্যাকটিসটা যদি ঠিক থাকে এবং এইভাবে যদি সে প্রতিনিয়ত ক্লাস করে এবং কনসেন্ট্রেট দিয়ে জিনিসটা করে এবং অ্যাসাইনমেন্ট গুলি সময়মতো করে, তাহলে কিন্তু এই রোড ম্যাপ অনুসারেই সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে আচ্ছা, হ্যাঁ, ইয়েস, 365 অবশ্যই বেটার, কারণ এখানে সব ফিচারগুলি, আপডেট ফিচারগুলি আছে। আর কারো কোনো প্রশ্নই আছে কিনা দেখি। তো স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের যে ক্লাসটা হচ্ছে এটা কি রেকর্ড হচ্ছে কিনা, মানে পরবর্তী যে আমরা দেখতে পারি? হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখি। আচ্ছা, এক্সেল ভার্সন একজন অলরেডি রিপ্লাই দিয়েছে, রেকর্ড ইজ অ্যাভেলেবল, ইয়েস, ওকে। আচ্ছা, হ্যাঁ বলেন, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে আর কি। হ্যাঁ, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আমাদের একটা কোর্স আমরা লঞ্চ করছি, সেটা হচ্ছে যে আমাদের একটা এক্সেলের প্রফেশনাল কোর্স, অর্থাৎ আমরা শুধুমাত্র এক্সেলের একটা প্রফেশনাল কোর্স শুরু করছি, 12টা ক্লাস, এবং এখানে রিয়েল প্রজেক্ট দেখানো হবে, যেখানে এইচআর এর প্রজেক্ট, তারপরে ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রজেক্ট, রিটেল সেলস এর প্রজেক্ট,
এই প্রজেক্টগুলি আমরা দেখাবো, যাতে করে আপনারা যেই যে প্রফেশনে থাকেন এই প্রফেশন থেকে আপনারা বা স্টুডেন্ট, ইভেন স্টুডেন্ট, আপনারা যদি আপনাদের স্টুডেন্ট হিসাবে এই এক্সপিরিয়েন্সটা হয়, তাহলে আপনারা কি করতে পারবেন, আপনারা এই প্রোফাইলে আপনাদের নিজস্ব প্রোফাইলে জিনিসটাকে আপনার যে কারিকুলাম আছে সেটার সাথে এটা এড করে আপনি চাইলে আপনার কেরিয়ারে আপনি এক ধাপ সামনের দিকে যেতে পারবেন। হ্যাঁ, সো দ্যাট আমরা আপনাদেরকে ইনভাইট করছি যে আপনার ডেটা সলিউশন 360 যেই এক্সেল যে প্রফেশনাল যে কোর্সটা, সেই কোর্সটাতে আপনারা এনরোল করবেন এবং আমাদের এই ক্লাসটা শুরু হবে হচ্ছে জুনের 28 তারিখ থেকে। তো এই ক্ষেত্রে একটা স্পেশাল আপনাদের জন্য একটা ঘোষণা আছে। সেই ঘোষণাটা হচ্ছে যে আমাদের রেগুলার প্রাইস এই কোর্সটার জন্য হচ্ছে 3000 টাকা, কিন্তু আমরা আপনাদের আজকে যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদেরকে আমরা একটা স্পেশাল একটা অফার দিচ্ছি। সেটা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট অফার। সেটা হচ্ছে আপনাদের জন্য 50% লেস। আমরা আজকে যারা জয়েন করেছেন এবং আপনারা যদি মের 14 তারিখ পর্যন্ত আপনাদের সুযোগ থাকবে, রাত্র 12টা বাজার আগে পর্যন্ত, তাহলে আমরা আপনাদেরকে সেই সুযোগটা দিব যে আপনারা এই ডিসকাউন্টেড প্রাইসে আপনারা এই এনরোলমেন্টটা করতে পারবেন। আর হচ্ছে যোগাযোগের অ্যাড্রেস হচ্ছে আমাদের অফিসের অ্যাড্রেস আছে, আমাদের ফোন নাম্বার আছে। যদি অফিসে কেউ দেখা করতে চান, যদি ক্লিয়ার দেখতে চান, বুঝতে চান যে হ্যাঁ ঠিক আছে আমি একটু বুঝতে চাই যে আমাদের এই কোর্সটা আপনার জন্য আসলে কতটুকু কি হবে, ইউ আর ওয়েলকাম। তারপরে আমাদের ফোন নাম্বার আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ইমেল অ্যাড্রেস আছে, চাইলে ইমেল অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন আছে কারো? আচ্ছা, সো আই হোপ আপনারা এই সেশন থেকে যদি আপনারা কিছু নিতে পারেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে টুলস গুলি দেখানোর জন্য। এই টুলস গুলির মাধ্যমে আপনারা কত দ্রুত আপনারা কাজ করতে পারেন। দেখেন আমার কাজটা, আমি এই কাজটা যেগুলি, হ্যাঁ আমাদের ইয়ে হচ্ছে অনলাইন, হ্যাঁ অফলাইন না। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে স্কিল আপ করার জন্য, কারণ এক্সেল যে ইটসেলফ যে পাওয়ারফুল যে টুলসটা, সেটা কিন্তু আমরা অনেকেই এটার ব্যবহারিক দিকটা জানি না বিধায়, হ্যাঁ আমরা এটার যে একটা সুবিধা, সেই সুবিধাটা থেকে বঞ্চিত হচ্ছি। তো সুতরাং কোর্স শিওর হবে, জিনিসটা আবার দেখি কি বলছেন। কোর্স শিওর হবে কবে থেকে? ও আচ্ছা, শুরু হবে হচ্ছে, আমি যেটা দেখেছি আমাদের কোর্সটা শুরু হবে হচ্ছে আমাদের ফার্স্ট দেখিয়েছি আমি, সেটা হচ্ছে জুনের 28 তারিখ থেকে। আচ্ছা, সো ওকে, সো থ্যাংক ইউ আপনাদের প্রত্যেকের মূল্যবান সময় দেওয়ার জন্য। ওকে, আপনাদের যদি এটা হেল্পফুল হয়, আমি আমি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন এবং আমরা চাই যে আপনারা এটার থেকে সুবিধা নেন। হ্যাঁ, এখান থেকেও যদি আপনারা নিজেরা প্র্যাকটিস করেও কিন্তু আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, সো আই হোপ আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করবেন এবং আমাদের লং কোর্সে আপনারা জয়েন করবেন। অর্থাৎ লং কোর্সটা এক্সেলের লং কোর্সটা হচ্ছে যে আপনাদের পুরোপুরি আপনার মধ্যে একটা এবিলিটি আসবে। আচ্ছা, আর প্র্যাকটিস শিট চাচ্ছেন, ওকে, আমি চাইবো যে আপনাদের যদি কন্টাক্ট আমাদের কাছে থাকে তাহলে আমরা প্র্যাকটিস শিট সহ দিতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন আপনাদের এই সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা নেক্সট ডে আবার জয়েন করব, নেক্সট সেশনে কোথাও কারোর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আর কারোর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের সেশন ক্লোজ করছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আচ্ছা, আমি একটা প্রশ্ন ছিল যে এক্সেলের যে ফাংশন গুলো আছে সেগুলো তো শিখবো, পিভট টেবিল শিখবো, এই যে ধারাবাহিক শেখার যে প্রক্রিয়াটা, সেখানে বেশ কিছু জিনিস আমার কাছে অপরিচিত, যে ডেক্স দেখি, তো ওগুলো কি এক্সেলের ভিতরেই নাকি হচ্ছে ওইটা পাওয়ার বি এর ভিতরে ডেক্স ফাংশন? ডেক্স ফাংশন এক্সেলও আছে, হ্যাঁ আপনাদেরকে সেটাও দেখানো হবে। হ্যাঁ, বাট এইটাকে প্র্যাকটিস করে আপনারা আরো বড় পরিসরে ইউজ করার জন্য হচ্ছে আমাদের পাওয়ার বিআই তে যাবে। হ্যাঁ, বাট আমরা ডেক্স ফাংশন আমাদের এক্সেলও আছে, আমরা এক্সেল ইউজ করব, যেটা
পাওয়ার পিভটের মাধ্যমে দেখাবো। পাওয়ার পিভটের মাধ্যমে যেটা হয় যে রিলেশনাল ডাটাবেস তৈরি করা যায়, অর্থাৎ রিলেশনাল ডাটাবেস তৈরি করে আপনি ডেক্স ফাংশন ইউজ করে আপনি এটার সুবিধা নিতে পারবেন। আমরা আর প্রথমে দেখাচ্ছি হচ্ছে পাওয়ার পিভট টেবিল, দেন পাওয়ার কোয়েরি, দেন হচ্ছে আমাদের যে পাওয়ার পিভট দিয়ে কিভাবে আপনারা ওই জিনিসটা কানেক্টিভিটি তৈরি করবেন রিলেশনাল ডাটাবেস। স্যার একটা ছোটখাটো প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আমরা ডেটা কালেক্ট করা, মানে ডেটা কালেক্ট করে এবং সেটা দিয়ে একটা প্রজেক্ট তৈরি করা, এই বিষয়টা মানে একটু প্রবলেম ফেস করি, যদি কিছু ইনফরমেশন দেন আর কি। আচ্ছা, ডেটা কালেক্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আপনার কাছে অ্যাভেলেবল ডেটা নাই? ডেটা নেই এখন, কোনো কোম্পানি তো তাদের ডেটা দিবে না, তো আচ্ছা, সেই ক্ষেত্রে একটা মোটামুটি একটা ড্যাশবোর্ড তৈরি করার মতো একটা ডেটা যদি আমরা পাই। আচ্ছা, আমাদের কোর্সের ভিতরে আছে যেটা, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার মতন করে ডেটা তৈরি করতে পারেন, আপনার ভিতরে সেই এবিলিটি তৈরি করে দিব। আপনার ডেটা জন্য ওনাকে মানে ওই কোনো ডিপার্টমেন্টের কাছে যেতে হবে না। আপনার যদি ডোমেইন নলেজ থাকে, ডোমেইন নলেজ বলতে বোঝাচ্ছি যে যখন আপনি এইচআর এ কাজ করেন বা মানে সেলসে কাজ করেন, তাহলে আপনার একটা ডোমেইন নলেজ আছে। তো সেক্ষেত্রে আপনি জানেন এইচআর এর ফাংশনগুলি কিভাবে হয়, সেলস এর ফাংশনগুলি, মানে যার যার ফিল্ডে, তাহলে ওই ফাংশন অনুযায়ী কিন্তু আপনি খুব সহজেই আমাদের এই ক্লাসের মাধ্যমে আপনার মধ্যে এবিলিটি আসবে যে কিভাবে আপনি ডামি ডাটা তৈরি করবেন। ডামি ডাটার কোনো সমস্যা নাই, কারণ যখন আপনার রিয়েল ফরম্যাট রিয়েল ডেটা কেউ দিবে আপনাকে, ওইটা জাস্ট রিপ্লেস করলেই তো আপনার এটা অটোমেটিক্যালি কাজ করবে। এটা জি আপনার স্যার। কোনো ব্যারিয়ার না। জি স্যার, ধন্যবাদ। আমি আপনার প্রতিষ্ঠানের খুব কাছেই ছিলাম, ওই যে ইয়াং ওয়ান, এখানে কি স্যার এটা কি আপনাদের চট্টগ্রামে নাকি হচ্ছে সাভার? আমি সাভারি পিজেরে ছিলাম। আচ্ছা স্যার, আমি এখান থেকেই বলছি। হুম। আর একই সাথে আরেকটা জিনিস বলতে চাই সবার উদ্দেশ্যে, এবং স্যার আমাদের এক্সেল এর অনেক বিষয় আছে, আমি যদিও খুব কম জানি, আসলে এক্সেল দিয়ে দেখলাম যে কল করা যায়। ওই যে আপনার অ্যাডেন্সে হচ্ছে অনেকগুলো অ্যাপস আছে, ওগুলো সব ট্রাই করা হয়নি আর কি। এটা বাইরের দেশের জন্য অ্যাভেলেবেল থাকতে পারে, আবার ইমেল করা যায়। রাইট তো রাইট তো আমার কাছে এক্সেলটা আসলে খুবই মজার। আর আমি হচ্ছে সবকিছু এখন এক্সেলই করি, সিভিটা মাস্টার সিভি হচ্ছে এক্সেলই তৈরি করে রাখি, ফিল্টার করে দেন ওই অনুসারে সিভি সেন্ড করি আর কি। ওকে ওকে। তো স্যার এখানে একটা নিউজ দিতে চাই সবাইকেই, হচ্ছে যাদের কাছাকাছি বয়স আছে এবং তারা চাইলে ইন্টারন্যাশনাল এই শেখার পরে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আর্ন করতে পারে। আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম, মাইক্রোসফট থেকে সরাসরি এক্সাম দিয়ে তারা হচ্ছে সার্টিফিকেট আর্ন করতে পারে। এবং বর্তমানে হচ্ছে বিটিউটিওরে আপনার ওই যে চ্যাম্পিয়নশিপ একটা মনে হয় ওরা আয়োজন করেছে আর কি এই ধরনের, সেখানেও যাদের বয়স বিশ্ববিদ্যালয় ভিত্তিক তারাও পার্টিসিপেট করতে পারে। ওকে ওকে, ভেরি গুড। তাহলে আপনি তো অনেক ইনফরমেটিভ, মানে আপনার কাছ থেকেও আমরা অনেক কিছু শিখলাম, জানলাম। তো সুতরাং থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস কোর্স। আর আমার পুরনো প্রতিষ্ঠানে আপনি আছেন, তো অ্যাগেইন আপনি তো তাহলে আমার কলিগ, হ্যাঁ। তো সুতরাং সেক্ষেত্রে আপনাকে অ্যাগেইন ওয়েলকাম জানাচ্ছি। যদি আপনার ইচ্ছা হয় আপনি কোর্সটাতে আমাদের এই কোর্সে জয়েন করলে আমাদের জন্য আবার দেখা হবে আমার সাথে। হ্যাঁ, জি স্যার, জি ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো ধন্যবাদ সবাইকে আবার। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদের সাথে আবার দেখা হবে। আমি আজকের সেশন শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে, আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। রেকর্ডেড ভিডিওটা কি পাওয়া যাবে? হ্যাঁ, আমি আমাদের যারা সিস্টেমে যারা কাজ করবে তাদের সাথে কথা বলে আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিব। আচ্ছা, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ।